আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএমবি এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার এর দ্বিতীয় ক্লাস করব। এই চ্যাপ্টারটা যদি আপনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ফিনান্সে পড়ে নেন তাহলে মাস্টার্স পর্যন্ত কাজে দেবে। আর যে বইতে এই চ্যাপ্টারটা আছে সেই বইতে কমপক্ষে 10 নাম্বার থেকে 14 নাম্বার, অনেক সময় 20 নাম্বারও থাকে। আর যারা ফাইনাল ইয়ার আছেন, অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট, তাদের জন্য তো এই চ্যাপ্টার আর কি পাশ করার একটা উপায়। দুই বইতে 10 10 20 করে থাকে। কারণ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পোর্টফোলিও এবং থিওরিতে, অ্যাকাউন্টিং থিওরিতে আছে, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সো খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, আপনারা এই চ্যাপ্টারটা কেউই বাদ দিবেন না। যদি এখন ভালো করে করে রাখেন ভবিষ্যতেও কাজে আসবে। তো ক্লাস শুরু করে দেবো। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন, ক্লাসের ভিডিওটা শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীও দেখতে পারবেন। এবং পরবর্তীতে দেখতে পারবেনই যারা আপনাদের ফ্রেন্ডরা আছে, তারাও এই ক্লাসটা দেখে উপকার পাবে। আমিও শেয়ার করে রাখি, তাহলে তাহলে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ছোটখাটো যে ভুলগুলো আছে। যদি আপনি ভুলে যান অঙ্কের নিয়ম কানুন, পরবর্তীতে দেখে শিখে নিতে পারবেন। আজকে হলো ক্যাপিটাল স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাস, প্রবলেম 2 করাবো। গত ক্লাসে শিখে নিলে আপনি ক্যাপিটাল স্ট্রাকচারের বেসিক নিয়মগুলো শিখে নেবেন। এনআই অ্যাপ্রোচের এখানে অনেকগুলা অ্যাপ্রোচ আছে, অর্থাৎ অনেকগুলা আপনার নীতিমালা আছে। এই নীতিমালাগুলো আপনার আলাদা আলাদা শিখতে হবে না। আমি আপনাকে এক এক নিয়ম দিয়ে সব নীতিমালা শেষ করে দিব। যেমন ধরেন, আপনি যদি বইতে যান, দেখবেন এনআই অ্যাপ্রোচের জন্য কিছু সূত্র দেওয়া আছে। পরে এনওআই এর জন্য কিছু সূত্র দেওয়া আছে, এমএম এর জন্য কিছু সূত্র দেওয়া আছে, বিভিন্ন সূত্র দেওয়া আছে। কিন্তু আমি আপনাকে এনআই অ্যাপ্রোচ দিয়ে এমএম শিখিয়ে ফেলবো, অন্য অন্য অ্যাপ্রোচ গুলো শিখিয়ে দিব ইনশাল্লাহ। প্রবলেম 2 করার জন্য আগের ক্লাস করা থাকলে খুব ভালো, না করা থাকলে চলবে। ক্লাস শুরু করে দিচ্ছি। প্রবলেম 2 বলতেছে, সান লিমিটেড উইথ অপারেটিং আর্নিং ইবিআইটি ফর টাকা 4 লাখ ইজ অ্যাটেম্পট টু ইভ্যালুয়েট এ নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো। তারা বলতেছে আপনার সান লিমিটেডের 4 লাখ টাকা লাভ আছে। এখন কিছু ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড? তুমি এখানে কোন ক্যাপিটাল স্ট্রাকচারটা এই সান কোম্পানির জন্য ভালো হবে আর কি তুমি মনে করো, বা তুমি তাদের রিকমেন্ড করবা, তুমি তাদের পরামর্শ দিবে অ্যাকর্ডিং টু নেট ইনকাম অ্যাপ্রোচ, এনআই অ্যাপ্রোচের আলোকে। এখন আমি ধরেন রিকমেন্ড করব পরে, আগে তো আমার জানতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, বা এনে কি দেওয়া আছে সেটা ভালো করে জানতে হবে। দেওয়াটা কি আছে এইটা আমি একটু বুঝাই দিই। দেওয়া আছে, ধরেন আপনার দোকান একটা আছে, ব্যবসা প্রতিষ্ঠান, এখানে 4 লাখ টাকা লাভ হয়। এখন এই 4 লাখ টাকা যে লাভ হয় মাল বিক্রি করলে, এই মূলধন তো লাগবে। মূলধন ছাড়া তো আর আপনি দোকান চালাতে পারবেন না। দোকানের মূলধন নেওয়ার জন্য 4টা অফার দিছে। কারণ একটা ব্যাংকে গেছেন, তারা বলতেছে, 1 নাম্বার ব্যাংক বলতেছে আপনি 2 লাখ টাকা ঋণ নেন, ডেপ্ট, 2 লাখ টাকা ঋণ নেন, আমরা সুদ নিব আপনার কাছে 11%। আর আপনি যে মূলধনটা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের উপর 13% মুনাফা পাবেন। 2 নাম্বার ওয়েতে বলতেছে, আরেকটা ব্যাংকে গেছেন, সে বলতেছে 3 লাখ টাকা আমার কাছে ঋণ নিতে পারেন, আমি 3 লাখ টাকা ঋণ দিব, 11% আপনার সুদ হবে। আপনি সেখান থেকে আপনার ব্যবসা থেকে মূলধনের সুদ আপনি 14.5% নিতে পারবেন। এরকম 4টা ব্যাংক আপনাকে 4টা অফার দিছে। এখন এই 4টার মধ্যে কোন অফারটা আপনার নেওয়া উচিত?
তারা জানতে চাইছে। এবং এটা জানার জন্য আমাকে আগে দেখি, একটু ছক করে নি, ছক করে EBIT। আমার তো চারটা পথ, 1 নম্বর পথে যাইতেছি আমরা। কোনটাতে খরচ বেশি পড়ে সেটা আমরা নিব না, যেটাতে খরচ কম পড়ে সেটা নিব। 1 নম্বর পথে EBIT বলতেছে 4 লাখ টাকা, যে পথে যে আমরা 4 লক্ষ টাকা মুনাফা হচ্ছে, লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট 1 নম্বর পথে গেলে সুদ দিতে হবে 2 লাখ টাকার উপর 11% সুদ দিতে হবে। সেই সব কথা আসে, 22,000 টাকা সুদ আসে। 22,000 টাকা আমি বাদ দিলাম। 2 নম্বর পথে যদি যাই, 4 লাখ টাকা আমি ঋণ নিব, না 4 লাখ টাকা মুনাফার মাঝে ওই লোকের কাছ থেকে ব্যাংক থেকে 3 লাখ টাকা নিব, 11% সুদ দিতে হবে। 3 লাখ টাকা নিয়ে 11% যদি সুদ দিতে হয়, তাহলে আমার 33,000 টাকা সুদ দিতে হবে। তো লাভের পরিমাণ কি থাকতেছে? এখানে থাকতেছে 3,78,000, এখানে থাকতেছে 3,76,000। এমনি আবার 3 নাম্বার এবং 4 নাম্বার আরো দুইটা ব্যাংক আছে বা ওয়ে আছে, সেখানেও তো 4 লাখ টাকা আপনার মুনাফা হবে। 4 লাখ টাকা মুনাফা তো সবসময় আছে। এখন চারটা পথের জন্য চারটা ইন্টারেস্ট দেওয়া আছে। 3 নাম্বারের জন্য ইন্টারেস্ট দেওয়া আছে প্রশ্নে 4 লাখ আর 5 লাখ ঋণ দেওয়া আছে। সুদের পরিমাণ দেওয়া আছে 12% আর 13%। তাহলে আমরা 3 নাম্বার পথে যদি যাই, 4 লাখ টাকা ঋণ নিতে হবে 12% হিসাবে। আর 4 নাম্বার পথে যদি যাই, 5 লাখ টাকা ঋণ নিতে হবে 13% হিসাবে। তো সেই হিসাবে টাকা আসতেছে 48,000 এবং 65,000। এইভাবে যদি যাই, আমার মুনাফার পরিমাণ কত আসতেছে এই লিখলাম। নেট ইনকাম বের করলাম। এই এতটুকু যদি বুঝে থাকেন তাহলে ওকে লেখেন। কিভাবে করলাম আরেকবার দেখাচ্ছি, যারা একটু উইক স্টুডেন্ট তাদের জন্য বলতেছি। আমার 4 লাখ টাকা লাভ হয় বলে দিছে, আর আমি ঋণ নিতে পারবো কত টাকা? চারটা পথ আছে, প্রথম পথে 4 লাখ, দ্বিতীয় পথে 3 লাখ, তৃতীয় পথে 4 লাখ, পরের পথে 5 লাখ। এবং এই ঋণগুলো সুদ কতটুকু দিতে হবে এটা বলেছে, 11%, 11%, 12%, 13%, ঋণের সুদ, কস্ট অফ ডেট। এখন এটা তো নেট ইনকাম বের হলো। মূলধনের সুদ, মূলধনের সুদ কত? মূলধনের সুদ হলো কেই। কেই মান দেওয়া আছে 13%। 13% মানে 0.13। 13% মানে 13%। এটার অর্থ 113কে 100 দিয়ে ভাগ, 0.13। 13 ভাগ 100, এই পার্সেন্ট চিহ্ন মানে 100 দিয়ে ভাগ, 0.13। 14.5 কেজি 100 দিয়ে ভাগ করে এই সংখ্যাগুলো আসে। প্রশ্নে আরো বলছে এটা 15.5, এটা হলো 17.5। পয়েন্ট এরকম, পয়েন্ট এরকম আসবে। এটা দিয়ে এটা ভাগ করলাম, তাহলে বেরিয়ে আসবে এস এর মান। ভাগ করলে এস এর মান বেরিয়ে আসবে। এটা দিয়ে এটা ভাগ করলাম, এটা দিয়ে এটা ভাগ করলাম। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন এগুলো করতেছি। আমাকে প্রশ্ন করছে কোনটা নেওয়া উচিত। নেওয়া উচিত কোনটা এটা জানার জন্য প্রথমে এখন জেনে রাখেন কেও বের করতে হবে। কেন করতে হবে এটা পরে বলবো, ক্লাস অঙ্কটা শেষ করি। বি, বি মানে ঋণের পরিমাণ, এইগুলো হলো ঋণের পরিমাণ, ডেপ্থই হলো বি। গত ক্লাসে এই ফর্মেটটা আমি শিখিয়েছিলাম, মনে আছে হয়তো।
এই দুইটা যোগ করব, ভি। এরপর কেও বের করা অনেক ইজি। কেও সমান সমান ইবিআইটি বাই ভি ইন্টু 100। অর্থাৎ এই 4 লক্ষকে এটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। এই 4 লক্ষকে এটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। এই 4 লক্ষকে এটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। আপনারা আমার সাথে করেন, তাহলে অঙ্কটা ভালো করে বুঝবেন। এখন এই সম্পূর্ণ অঙ্ক করে আমি বুঝতে পারতেছি, যদি প্রথম পথে যায়, ঋণের সুদ মূলধনের সুদ বাবদ ব্যবসা প্রতিষ্ঠানকে 12% সুদ দিতে হবে মোট। দ্বিতীয় পথে যদি যাই, 14% সুদ দিতে হবে। তৃতীয় পথে যদি যাই, 14%, 14.98%। চতুর্থ পথে গেলে 16% আমাকে সুদ দিতে হবে। এখন প্রথম পথে গেলে সবচেয়ে কম সুদ দিতে হয়। কেউ মানে মোট সুদ, মূলধন এবং ঋণের সুদ এর সমন্বয় করে মিলানোর পরে কেউ বের হয় কস্ট অফ আওয়ার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। যেমন আমরা এই যে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট সব বের করার মাধ্যমেই আমি বুঝতে পারবো কোনটা ভালো। যেটাতে সবচেয়ে কম সুদ দিতে হয় ওইটা আমার ভালো। তাহলে আমাকে যে রিকমেন্ড করতে বললো, আমি রিকোয়ারমেন্ট কোনটা করব? আই উইল রিকমেন্ড যেটা সুদ সবচেয়ে কম, সেই পথে আমরা যাব, সুদ বেশি দিয়ে যাব না। ফার্স্ট, ক্যাপিটাল স্ট্রাকচার। কারণ কি? সবচেয়ে কম। শেষ অঙ্ক বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। এই অঙ্কটা কিন্তু ইউনিভার্সিটি কোয়েশনে অনেকবার আসছে। একটু পরিবর্তন করে কোনো জায়গায় ছোটখাটো একটু পরিবর্তন, ধরেন সুদের পার্সেন্টেজ না দিয়ে সরাসরি সুদ দিয়ে দিছে, অথবা অথবা ঋণের পরিমাণটা অন্যভাবে একটু ঘুরাই দিছে। এই জিনিসটাই আসছে। আপনি আজকের ক্লাস করার পর এনআই অ্যাপ্রোচ শেষ। আগামীকালকে এনওয়াই অ্যাপ্রোচ ইনশাল্লাহ শিখাবো। আচ্ছা বলেন, একজন মনে হয় কথা বলতে চাচ্ছে, কি জানতে চাচ্ছেন বল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এনআই এর জায়গায় ইবিটি দিতে পারবো না? এনআই দেন ইবিটি, কথা তো একটাই। এনআই দিলে ইবিটি দিলে একই কথা। ইবিটি কেন দিই না আমরা? আপনার প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। ইবিআইটি মাইনাস আই আসে ইবিটি মাইনাস টি আসে ট্যাক্স, ইএটি বা নেট ইনকাম। এখন যেহেতু এই অঙ্কে ট্যাক্স নাই, এই জন্য ইবিটি না দিয়ে সরাসরি নেট ইনকাম দিয়ে দিছি। এগুলো আর লিখিনি যেহেতু ট্যাক্স নাই। ইবিটি দিতে পারবেন কিন্তু সূত্রের মধ্যে এখানে এনআই লিখতে হবে, তো এই জন্য এনআই হচ্ছে। আচ্ছা, এই ভিডিওটা আরেকবার দেখবেন, দেখলে আর একটু ক্লিয়ার হবে। কারণ অনেকে আগের ক্লাস করে নাই, 1 নম্বর ক্লাসটা করে নাই, তো সে বুঝবে কিভাবে। কেডি আর কেই কি? কেডি হলো ঋণের সুদ, সুদের হার, আর কেই হলো মূলধনের সুদের হার, কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি। আচ্ছা, ভিডিওটা থাকবে, আপনারা আরেকবার দেখে নেবেন। হ্যাঁ, আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, নাহলে তো আপনার আমরা শেষ করতে পারবো না। কারণ অনেকে আছে দেরি করে ক্লাসে আসছেন, 5 মিনিট 7 মিনিট, মানে সে তো আর সম্পূর্ণ অঙ্কটা পায় না। তার জন্য সে দেরি করে আসছে, সে তার ভুল। তার জন্য কি আরেকবার এই অঙ্কটা রিপিট করি? তাহলে এখানে উপস্থিত আছেন হলো 72 জন 71 জন, সবার জন্য কিন্তু 5 মিনিট নষ্ট হলো। আপনাকে 10টায় জাস্ট উপস্থিত থাকতে হবে। আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। এটাও অনেকবার ইউনিভার্সিটি কোশ্চেন আসছে। আপনি যদি আরেকবার দেখবেন বাসায় বসে ভিডিওটা, দেখার পরে যদি না বুঝেন, নেক্সট ক্লাসে কিন্তু কথা বলতে হবে না। এমনকি নেক্সট না, লাস্ট ক্লাস যখন হবে, সলভ ক্লাস,
সেদিনও আপনি বলতে পারবেন যে স্যার, আপনি যে ওই অঙ্কটা করাইছিলেন এটা আমি বুঝি নাই, কিন্তু আমি বুঝাই দেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তারা বলতেছে, in considering the most desirable capital structure of XY Limited, the following debt equity capital after tax have been made a variation investment plan. এখানে বলতেছে আপনাকে যে এখান থেকে সবচেয়ে ভালো ক্যাপিটাল স্ট্রাকচারটা বের করতে হবে আর কি, অর্থাৎ সুদ কম দিতে হবে সোজা কথা। এখানে যে ABCDEFG মোটামুটি আপনার 7টা পথ দিয়ে দিছে। 7টা পথের মাঝে কোন পথটা বেস্ট এটা জানতে চাইছে। হ্যাঁ, তারপরে আবার এই এই কথাটাই আরো ঘুরে ফিরে বলছে তারা, যে দা ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন অপটিমামের বেস্ট ডেপথ ইকুইটি মিক্সড ফর দ্য কোম্পানি বাই ক্যালকুলেশন দ্য কম্পোস্ট কস্ট অফ ক্যাপিটাল। এখন তারা বলতেছে যে সবচেয়ে ভালো, অপটিমাম মানে বেস্ট, সবচেয়ে ভালো ডেপথ ইকুইটি মিক্সড, এই সোজা কথা হলো এই 7টা পথের মাঝে কোন পথে গেলে আপনার জন্য কম খরচ হবে, কেওর মান কম হবে, সেটাই তারা জানতে চাইতেছে। এখন এটা করার অনেকগুলো পথ আছে, আমি আপনাদের সরল সহজ পথ দেখাবো। প্রশ্নে যা ছিল তা উঠে ফেলছি, প্রথম কাজ প্রশ্নে যা ছিল তা উঠে ফেলছি। আমরা আগের নিয়ম অনুযায়ী করতে পারবো না, কারণ কি ইবিআইটি দেওয়া নাই তো। তো আমাকে আগের নিয়ম অনুযায়ী করা যাচ্ছে না, এখানে প্ল্যান গুলা দেওয়া আছে। ইবিআইটি দেওয়া থাকলে আগের মতো করতে পারতাম। কে কেডি মানে দেওয়া আছে ফার্স্টে, না ডেপথ, ডেপথ মানে ঋণ। বি দেওয়া আছে, বি এর মান এই দেখেন কি দেওয়া আছে, আমি একটু যেটি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো লিখতেছি। দেওয়া আছে ডেপথ, ডেপথ মানে বি, বি এর মান হলো 0, 10%, এগুলো কিন্তু পার্সেন্ট, 10%, 20%, 30%, 40%, 50%, 60%। আর কস্ট অফ ডেপথ KD, পার্সেন্ট আছে, কস্ট অফ ডেপথ ঋণের সুদের হার 0, 5, 5.2, 6, 6.5, 7, 7.5। আর দেওয়া আছে প্রশ্নে কস্ট অফ ইকুইটি KE 12, 12, 12.5, 13, 4, 15, 16, এগুলো সব পার্সেন্ট দেওয়া। এখন আমাকে যেটা করতে হবে, কেউ বের করতে হলে, যেমন বি এর দরকার, এস এরও তো দরকার, এস তো আমি জানি না, এস কিভাবে বের করবো। আপনাকে মনে রাখতে হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি আপনার প্রতিষ্ঠানে মূলধন কত জানেন না, ক্যাপিটাল কত জানেন না, ভালো কথা। ঋণের পরিমাণ জানেন, ডেপ্থ 10% নিছেন, তো মোট কত টোটাল? 100%। টোটাল তাহলে ঋণ নেওয়া আছে আপনার পুরো মূলধনের 10%, তার মোট টোটাল হলো কত? 100%। তাহলে এস এর মান কত হইতে পারে বলেন তো, আপনাদের কাছে কোশ্চেন। যদি আপনি ঋণ নিয়ে থাকেন 10%, তাহলে মূলধন কত হতে পারে? কমেন্টে লিখেন। 90%। 10% যদি ঋণ হয়ে থাকে, বাকিটা তো মূলধনই নিব, কারণ কি S+B 100 হলে টোটাল হবে সবসময়। বি এর মান 10, তাহলে 100 থেকে 10 বাদ দিলাম,
এস এর মান 90। তাহলে এস বের করার জন্য এস, ভি থেকে বি বাদ দিতে হবে। ভি হলো মোট 100, এটা মনে মনে জেনে নিতে হবে। 10% যদি এটা বলে দেয়, বাকি 90% হলো এস। তাহলে আমি এস এর মান যদি বের করতে চাই, কিভাবে বের করবো? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5। 100% থেকে বি এর মানগুলো, অর্থাৎ বি এর মানগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা আসবে 100, এটা থেকে যদি আমি বাদ দিই 10, তাহলে আসবে 90, এটা আসবে 80, এটা আসবে 30, এটা আসবে 40, এটা আসবে, না এটা তো সেম লিখে বলতেছে না, 70, এটা 60, এটা 50, এটা 40। যদি বুঝেন তাহলে একটু কষ্ট করবেন, ওকে লিখবেন। এই এস এর মানটা বুঝে গেলে আপনি পেয়ে গেছেন অঙ্ক। এস এর মান যদি বুঝে যান তাহলে অঙ্ক পেরে গেছেন। ওকে লিখবেন। আরেকবার বুঝাই, এটা বের করছি কিভাবে। যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলছি, এগুলো তো পার্সেন্ট বলেছে, এটি সব পার্সেন্ট। 100 থেকে এই মানগুলো বাদ দিয়ে এটা বাইর করতে হবে, সোজা কথা। 100 থেকে এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, এটা সবগুলো বাদ দিবেন। বাদ দেওয়ার পর যেটা আসবে এখানে লিখে ফেলবেন, শেষ। এই ঘরটা যে বের করবে তার জন্য 10 নাম্বার কনফার্ম। কেউ বের করার জন্য শর্টকাট টেকনিক, কেউ বের করার জন্য শর্টকাট টেকনিক, কেউ বের করার জন্য এই দুইটার গুণফল, বি গুণ কে ডি যোগ এস গুণ কে ই, তাহলে কেউ বেরিয়ে আসবে। এখন 4টা ঘর না, শূন্য। আচ্ছা, এইগুলো একটু বোঝার জন্য আরেকটা কাজ করি, হ্যাঁ। এই যে এগুলো পার্সেন্ট দেওয়া আছে, শর্ট, এটা আপনাকে করতে হবে। এই যে পার্সেন্ট গুলো দেওয়া আছে, আপনি পার্সেন্ট গুলোকে দশমিকে নিতে হবে আপনার, না পার্সেন্ট উত্তর আসবে না। পার্সেন্ট গুলোকে কি করতে হবে? দশমিকে নিতে হবে। যেমন, এটা শূন্য আছে, এটা 100 দিয়ে ভাগ করেন, 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 এটা 100। তাহলে এখানে আর পার্সেন্ট চিহ্ন দিতে হলো না। এইগুলারও ইচ্ছা করলে আপনি 100 দিয়ে ভাগ করেন। 100 দিয়ে ভাগ করলে এটা শূন্য, এটা 0.5, এটা 0.52, 0.6, 0.65, 0.7, 0.75। এটারও 100 দিয়ে ভাগ করেন, এটারও 100 দিয়ে ভাগ করেন, এটারও 100 ভাগ করেন, 100 দিয়ে 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 ভাগ করেন। কেন 100 দিয়ে ভাগ করলাম? কারণ আমার এই অঙ্কগুলো করার জন্য, যেমন 12% দেওয়া থাকলে আমি 12% অঙ্ক তো করতে পারি না। 12% শব্দের অর্থ কি হলো? 12 রে 100 দিয়ে ভাগ করলে এইটা হলো আমার প্রকৃত, এইটা হলো আসল না, এইটা হলো আসল। এই পার্সেন্ট যে দেওয়া আছে প্রশ্নে, পার্সেন্ট গুলো আপনি এখন মুছে দেন। এখন কেউ বের করতে হলে এটার কেউ বের করবেন। কি করবেন? এই দুটোর গুণফল, 0 গুণ 0 যোগ 12 গুণ এটা, এই সবগুলো লেখেন। সাইন্টিফিক ক্যালকুলেটরকে বলেন যে তুমি করো, আমি তো এত কঠিন অঙ্ক করতে পারি না, ক্যালকুলেশন তুমি এইভাবে লেখেন ব্র্যাকেট দিয়ে। ওই সাইন্টিফিক ক্যালকুলেটর সে বলে দিবে এই যে এরকম উত্তর উত্তর। এটাকেও আপনি লিখেন। এই দুইটা গুণ, এই দুইটা গুণ, মাঝখানে একটা যোগ। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে ফেলেন। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে ফেলেন। না বুঝলে প্রশ্ন করেন, এটা বুঝি নাই, আমি আবার বুঝাবো।
আর ক্যালকুলেশনটা আমার সাথে সাথে করেন, নাহলে কিন্তু পরীক্ষা হলে যা পারবেন না। আমার ক্যালকুলেশন ভুল হইলে বলবেন যে স্যার এটা ভুল হয়েছে। এখন এইভাবে উত্তর দিলেও হয়ে যায়, কিন্তু আপনি তো উইক স্টুডেন্ট, আপনার তো একটু বুঝতে অসুবিধা। যেহেতু উত্তরগুলো আমরা পার্সেন্টে দেই, এটাকে আবার পার্সেন্টে ফেরত দিবেন কিভাবে? পার্সেন্টটা এদের কাছ থেকে পার্সেন্টের শক্তিটাকে উঠায় দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করছিলেন, এবার 100 দিয়ে একটু গুণ করে দেন, এগুলাকে 100 দিয়ে গুণ করে দেন, তাহলে পার্সেন্টেজ উত্তর আসবে। অথবা এইভাবে উত্তর দিলে হবে, কিন্তু এভাবে বুঝাইতে আমার কষ্ট হবে আপনাকে। এই জন্য আমি আবার এটা পার্সেন্টেজে ফেরত আনলাম। এখন আমরা জানি যেই খরচটা সবচেয়ে কম ওইটাই ভালো। এখন আপনার কাছে প্রশ্ন, 7টা ওয়েতে কোন ওয়েতে গেলে কোম্পানির জন্য ভালো, বা আপনি কোনটা প্রেফার করবেন যে কোম্পানিকে যাওয়ার জন্য? আপনাদের কাছে প্রশ্ন এটা, তাড়াতাড়ি উত্তর দেন। এ হলে এ লিখবেন, বি হলে বি লিখবেন, সি হলে সি লিখবেন, ডি হলে ডি লিখবেন, ই হলে ই, এফ হলে এফ। এতে 12% খরচ হবে। ধরেন আপনি এক জায়গায় যাচ্ছেন, 12% খরচ, 12 টাকা পকেটে যাবে। বি 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 দিয়ে যদি যান তাহলে ওই জায়গায় যেতে 11.3 টাকা খরচ হবে, আর কি 11 টাকা 30 পয়সা। সি পথে গেলে 11 টাকা 4 পয়সা। ডি পথে গেলে 10 টাকা 90 পয়সা। ই পথে গেলে 11 টাকা। এফ পথে 11 টাকা। জি পথে 10 টাকা 90 পয়সা। কোন পথে যাবেন? হ্যাঁ, কেউ কেউ, হ্যাঁ এইখানে কিন্তু অনেকে একটু ভুল উত্তর দিছে। অনেকে ডি কে বলতেছে, অনেকে শুধু জি কে বলতেছে না। শুধু ডি, শুধু জি না, ডি এন্ড জি দুইটাই আমার সঠিক পথ। দুই পথে গেলে আমার সবচেয়ে কম খরচ পড়ে। আমি লিখব, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন, ক্যাপিটাল স্ট্রাকচার ডি এন্ড জি আর অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ডি এন্ড জি ইজ আর অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। শেষ। এই কমেন্টটা আপনার করে দিতে হবে এইখানে, যে তারা বলছে কোনটা অপটিমাম। ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমিন অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড। ডি এন্ড জি আর অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড ফর দ্য কোম্পানি। এই যা 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 আছে সব ঠিক আছে। তাহলে আমরা আজকে এই দুইটা ক্লাসে যা শিখতে পারলাম, 1 নাম্বার হলো শিখতে পারলাম যে এনআই অ্যাপ্রোচের ব্যবহার। স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার 1 নম্বরে এই পয়েন্ট 12 কে গুণ পয়েন্ট পয়েন্ট 100 দিয়ে ভাগ করলে, গুণ করলে স্যার, স্যার আসতেছে .012। হ্যাঁ, এখানে একটু না, 1 নাম্বারটা আমাদের একটু আমার ভুল হয়ে গেছে। 1 নাম্বার ওয়ান আসবে, হ্যাঁ ঠিক বলছেন। এই যে যে এখানে এটার 100 দিয়ে ভাগ করলে তো ওয়ান আসে, ওয়ান দশমিকটা এখানে পড়ে যাওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে দশমিকটা এখানে পড়বে, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। এই জন্য বলছি আপনাদের নিজেদের করতে হবে, না করলে তা ভুলটা ধরাই পড়বে না। বলেন আর কি প্রশ্ন? স্যার প্রবলেম 2 স্যার।
হ্যাঁ। আমাদের এখানে ইনকাম হয়েছে 4 লক্ষ টাকা। তো স্যার আমি 4 লক্ষ টাকা মানে স্যার, মূলধনের স্ট্রাকচার এখানে কোনটা ভালো হবে এটা জিজ্ঞেস করছে না, কিন্তু স্যার এখানে ঋণের কথা কেন বলছে এটা বুঝিনি স্যার। লেভেল আচ্ছা। অফ ডেট এগুলো বুঝিনি স্যার, ঋণের কথা কেন আসছে? আচ্ছা, এখন আপনার এই যে এখানে বলতেছে 4 লক্ষটা লাভ হয়। এখন লাভের টাকা থেকে যদি আপনি ঋণের টাকা, সুদের টাকা দিয়ে দেন, তাহলে লাভ কমে যাবে না? ঋণের সুদ দিলেন হলে 22,000 টাকা, মূলধনের সুদ দিলেন হলে আরো কিছু টাকা। ঋণ আর মূলধন দুইটা সুদ দিলে কি হবে? আপনার লাভ কমে যাবে। তো লাভের সাথে সুদের সম্পর্ক আছে। যদি আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন, না নিলে তো অন্য কথা ছিল। এই জন্য আমাকে এইভাবে করতে হবে অঙ্কটা। অর্থাৎ এই অঙ্কটা করার সিস্টেমটা শিখতে হলে এখান যে প্রথম ক্লাসটা করাইছি ওই সিস্টেমটা শিখে নিতে হবে। ভিডিওটা আবার দেখবেন, দুইটা ক্লাস খুব ভালো করে দেখবেন। আপনাদের আজকে এনআই অ্যাপ্রোচ শেষ করে দিলাম। আগামী দিন আমরা নতুন একটা অ্যাপ্রোচ শিখবো, এনওআই অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচ শিখতে গেলে নতুন কোনো একটা সূত্র শিখাবো না। বইতে দেখবেন এনওআই অ্যাপ্রোচের হাজার হাজার সূত্র দিয়ে রাখছে, ওইগুলো একটাও শিখাবো না। ওই এনওআই কে দিয়েই, এনআই দিয়েই এনওআই এর কাজ করাবো। আপনি চাইলে শিখে নিতে পারবেন। আমি দুইটা নিয়মে শিখাবো, যেমন প্রথম ক্লাসে শিখাইলাম না, একবার স্ট্রাকচার দিয়ে আরেকবার হলো সূত্র দিয়ে। তাই আপনার যার সূত্র ভালো লাগছে সূত্র দিয়ে করছে, যার স্ট্রাকচার ভালো লাগছে স্ট্রাকচার দিয়ে করছে। তাই আগামী দিন আমরা কি করব? এনওআইটা করব কার মাধ্যমে? এনআই এর মাধ্যমে। এনআই দিয়েও করে দিব, এনওআই দিয়েও করে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে, ইনবক্সে শেয়ার করবেন, যাতে তারাও এই সুযোগ সুবিধা, যেমন এখানে হাজার হাজার স্টুডেন্টরা ভর্তি হয়েছেন সুযোগ সুবিধা পাওয়ার জন্যই ভর্তি হয়েছেন। তা আপনার বান্ধবীদের বন্ধুরাও তো সুযোগ সুবিধা পাওয়ার দরকার, কারণ ওরাও পড়তেছে কিন্তু সমস্যা হচ্ছে সুবিধা বঞ্চিত আছে। হ্যাঁ, বাসায় বসে করতে পারতেছে না, জব টপ করতেছে, সংসার হয়ে গেছে। এই জন্য একটু হেল্প করবেন তাদের। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।